নাই বাবারে বাতাসে পুরো ঠেলে ফালাই দিতেছে একবারে। এইটা ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। ওই যে বিএসএফ এর একটা বর্ডার পোস্টও দেখা যাচ্ছে। এই যে এই পাশে পুকুরের ওই পাশ, খুব কাছে তো বর্ডার, তাই না? ধান উঠাচ্ছে, ধান পেকে গেছে, ধানগুলা সব উঠায় এখন জড়া করতেছে, যে ধান মানাই করতেছে, গ্যাদার করতেছে। কি সুন্দর বিকাল, কি সুন্দর সূর্য। ফোনের ক্যামেরা দিয়ে ক্লিয়ার বোঝা যায় একেবারেই কাছে সীমান্ত, কুচবিহার সীমান্ত সম্ভবত এটা। আমরা একদম বর্ডারের খুব কাছে দাঁড়ায় আছি। এখানে টাইম হচ্ছে ইন্ডিয়ান টাইম। আমার ফোনে সম্ভবত 6:30 বাজে, যেখানে হচ্ছে এখানে 7:09 বাজে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। 7 জানুয়ারি 2011 বাংলাদেশ ভারত সীমান্তের কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর খিতাবের কুঠি এলাকায় দিনহাটা সীমান্তে মই বেয়ে কাঁটাতার পার হওয়ার সময় বিএসএফ এর গুলিতে ফেলানি খাতুন নামের একজন নারী নিহত হন। ফেলানির লাশ 5 ঘন্টা কাঁটাতারের সাথে ঝুলেছিল এবং সেই আইকনিক ছবি আমরা সবাই বোধহয় দেখে ফেলছি। কুড়িগ্রামের কলোনিহাট গ্রামের ফেলানি খাতুন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নয়াদিল্লিতে কাজ করতেন। ফেলানির আদি নিবাস নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামে। নূর ইসলাম এবং জাহানারা দম্পতির 8 সন্তানের মধ্যে ফেলানি ছিলেন সবার বড়। পরিবারের অভাব অনটনের কাজের সন্ধানে সপরিবারে ভারতে চলে যান তারা। ফেলানির বাবা নজরুল ইসলাম নূর 10 বছর ধরে ভারতে কাজ করতেন। তার সঙ্গে সেখানেই থাকতো ফেলানি। 2011 সালে ফেলানি খাতুন বাংলাদেশে ফেরত আসেন, কারণ সেই সময় তার বাবা তার বিয়ে ঠিক করেছিলেন। এবং 7 জানুয়ারি ভোরে এই খিতাবের কুঠি দিনহাটা সীমান্তের অর্থাৎ অনন্তপুর গ্রামের এই সীমান্ত দিয়ে ফেলানি এবং তার বাবা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন। কিন্তু সেই সময় বিএসএফ এর গুলিতে তার বাবা আহত হলেও ফেলানি মারা যান এবং ময়ের ওপর থেকে অর্থাৎ কাঁটাতারের বেড়ার ওপর থেকে তার লাশ ঝুলেছিল প্রায় 5 ঘন্টা। এই ছোট্ট গল্পটা কেন বললাম? কারণ আমি নিজেও জানতাম না এই ঈদের ছুটিতে আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম, অর্থাৎ আমি আগের ভিডিওতে বলেছি আমার বাইকের 50,000 কিলোমিটার পূর্তি এবং এই ঈদকে কাটানোর জন্য আমি যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেই জায়গার খুব কাছেই ফেলানিকে হত্যা করা হয়। অর্থাৎ সেই সীমান্তটা ছিল অনন্তপুর খিতাবের কুঠি দিনহাটা সীমান্ত। এবং আমার আত্মীয় অর্থাৎ আমার ওয়াইফের সাইডের খালার বাসা অর্থাৎ আমার খালা শাশুড়ির বাসা সেই সীমান্তের খুব কাছেই। এবং আশেপাশের মানুষজন সহ অনেকের সাথে কথা বলে আমি কনফার্ম হয়েছি এই সীমান্তের খুব কাছেই ফেলানিকে হত্যা করা হয়েছিল। যদিও এক্স্যাক্ট সেই বিওপিটা অর্থাৎ যেই কাঁটাতারের বেড়ার কাছে ফেলানিকে হত্যা করা হয় সেটা আমরা পয়েন্ট আউট করতে পারিনি, কারণ মাঝখানে প্রায় পার হয়ে গিয়েছে 15 বছর। এই ভিডিওটি ফেলানিকে উৎসর্গ করে তৈরি করা। এবং আমি নিজে খুব সারপ্রাইজড এবং লজ্জিত, আমি নিজেও জানতাম না যে এই সীমানার খুব কাছেই ফেলানিকে হত্যা করা হয়। আমি ফেরত আসার পরে যখন ভিডিওটা বানাতে বসছি তখন হুট করে আমার মনে হলো যে যাই একটু খুঁজে দেখে আসি। তো আমার যতদূর মনে হয় কুড়িগ্রামের আশপাশের কোনো জায়গাতেই ফেলানিকে হত্যা করা হয়েছিল। এবং আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমি যে জায়গায় ঘুরতে গিয়েছি, যে জায়গায় আমি 2 দিন ছিলাম এবং বাড়ির সামনে থেকে সীমানা দেখা যায়, সেই সীমানারই কোনো একটা জায়গায় ফেলানিকে হত্যা করা হয়। আরেকটা বিষয় খুবই উদ্বেগের, ওই জায়গায় অর্থাৎ যেখানে ফেলানিকে হত্যা করা হয়েছিল তার আশেপাশে ফেলানিকে স্মরণ করে কোনো ধরনের মনুমেন্ট বা ম্যাপেও এমন কোনো মার্কিং নেই যে জায়গা দেখে আমরা বুঝতে পারবো যে ফেলানিকে এই জায়গায় হত্যা করা হয়েছে। এবং আশপাশের মানুষজনও ঠিকভাবে এখন বলতে পারে না যে ফেলানি আসলে কোথায় মারা গিয়েছিল। ফেলানি ওই গ্রামের না, কিন্তু ওই সীমানা দিয়ে ফেলানি পার হওয়ার চেষ্টা করে। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রিয় সুধী, আজকে আমাদের এই ঈদ ট্রিপ 2026-এর 3rd ডে। আর আজকে আমরা বিকালবেলা যাচ্ছি নাগেশ্বরী থেকে গুরুঙ্গামারি হয়ে সোনাহাট অর্থাৎ সোনাহাট স্থলবন্দরের ওইখানে। আমার একটা ইচ্ছা আছে বাংলাদেশের যতগুলো স্থলবন্দর আছে সবগুলো স্থলবন্দর খুঁজে দেখার এবং ঘুরে ঘুরে দেখার। তো এই যেহেতু স্থলবন্দর সবগুলো ঘুরে ঘুরে দেখতে চাই, সেই জন্য এটা হচ্ছে আরেকটা স্টেপ। এখন পর্যন্ত আমার বাংলা বান্ধব স্থলবন্দর দেখা হয়েছে, বুড়িমারি স্থলবন্দর দেখা হয়েছে এবং বেনাপোল স্থলবন্দর দেখা হয়েছে। আর এইটা হচ্ছে এই যে ছাপড়ি কিং ইজ গোয়িং অন। যাই হোক, এবার এইটা হচ্ছে আমার প্রবাবলি 4th স্থলবন্দর বাংলাদেশের, যেটা আজকে দেখতে যেতে চাচ্ছি, সোনাহাট স্থলবন্দর। শুনছি এই স্থলবন্দরে তেমন কোনো পণ্য আনানে আসলে সেরকম হয় না, আর বর্ডারের কিছু ঝামেলার কারণে সম্ভবত খুব কাছে হয়তো বা স্থলবন্দরে যেতে দেয় না। সোনাহাট স্থলবন্দরটা আমি যেখানে আছি অর্থাৎ এই নাগেশ্বরী কলেজ মোড় কাশীপুর এই জায়গা থেকে প্রায় 50 কিলোমিটার মতন দূরে।
তো এই যে আমরা এখন নাগেশ্বরী বাজারে আসিনি, তো এই 50 কিলোমিটার দূরে যাব, ওইখানে বিকালটা কাটানোর ইচ্ছা আছে আজকে। আর কিছু কথাবার্তাও এখনও বলার ইচ্ছা আছে বাইক সম্পর্কে, যেহেতু আমার বাইকে 50,000 কিলোমিটার হয়েছে। আমি প্রথমেই আগেই বলছি এটা কোনো রিভিউ না, এটা কোনো কিছু না। আমি এইটা আমার বাইকে 50,000 কিলোমিটার সেলিব্রেট করতেই বের হয়েছি, এবং সেটা সেলিব্রেট করার মাঝে মাঝে আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি আর কি, আর কিচ্ছু না। সো এটা আসলে একটা ট্রাভেল ব্লগ, এটা কোনো রিভিউ ব্লগ না। কেউ যদি রিভিউ ব্লগ দেখে মনে করেন যে এটা একদম পুরো একটা রিভিউ, তাহলে ভুল ভাবতেছেন, আই এম সো সরি। এনিওয়ে, আমার এই বাইকের এখন যদি কোনো ম্যাসিভ প্রবলেমের কথা বলি, তাহলে আমি একটা মেজর প্রবলেম এখন ফেস করি কিছু সময়, যদিও সেটা আমার বাইক চালানোতে কোনো ইফেক্ট ফেলে না। সেটা হচ্ছে বাইক চলতে চলতে বেশ কয়েকবার আমার এমন হয়েছে যে আমি চলতেছি, হুট করে বাইকের মিটারটির সব কিছু অফ হয়ে বাইক বন্ধ হয়ে গেছে। তো বাইক কেন বন্ধ হচ্ছে এটা আমি জানি না, সম্ভবত কোনো ওয়ারিংয়ের প্রবলেম। আমি অনেকের কাছ থেকে শুনেছি এটা জিক্সারের নাকি কমন ইস্যুস। তো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরে আমি দেখতেছি, এবং অনেক সময় দেখা যায় কি যে বাইকের চাবিটা দিলাম, মিটারটা অন হলো, কিল সুইচটা অন করলাম, সাথে সাথে আবার মিটারটা অফ হয়ে গেল। আবার চাবি ঘুরিয়ে বন্ধ করে মিটারটা আবার যদি অন করি, তখন আবার বাইকটা স্টার্ট হয়। আর এই সব গ্রামের ভিতরে রাস্তায় চালাতে গেলে কিন্তু বি ভেরি সিরিয়াস অ্যান্ড বি ভেরি কেয়ারফুল। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট দেখে আসছি, আমার চোখের সামনে একটা বাইকটাতে মেরে দিছে। বাইক চালানোর কিছু নিয়ম কারণ আছে। আপনার এত বড় ফাঁকা রাস্তা, আপনি ওই কোনা দিয়ে কেন বাইক চালাবেন? আপনি এই পাশে গ্যাপ রেখে মিডল লেনটা দিয়ে বাইক চালান না। যদি কোনো গাড়ি আসে তখন আপনি চেপে যান, কিন্তু আপনি আস্তে আস্তে চালাচ্ছেন ওই যে, আর এই পাশে দিয়ে চালাচ্ছেন একবারে কোনা দিয়ে, তাহলে তো ভাই আপনি অ্যাক্সিডেন্ট করবেনই। এবং তার থেকে বড় কথা হচ্ছে আপনার বডি পজিশন, স্ট্যান্স, কোথায় তাকিয়ে আছেন, সব কিছু একটা বাইক চালানোর সময় এগুলো ম্যাটার করে। আমরা এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকি, আর আস্তে আস্তে আমরা সোনাহাটের দিকে এগোতে থাকি। অ্যাকচুয়ালি বাংলাদেশের এই নর্থের সাইডে, অর্থাৎ এই পাশের দিকে ন্যাচারাল সিনারি খুব সুন্দর। গ্রামের একদম ভিতরের রাস্তা, এটা আঞ্চলিক সড়ক, এবং এখানে যেতে যেতে আপনার একবার পুরো শরীর জুড়ায় যাবে, এত সুন্দর। কিন্তু মানুষের সিভিক সেন্স অ্যান্ড কমন সেন্স অলমোস্ট নিয়ার টু জিরো, অ্যান্ড যে কোনো টাইমে যে কোনো ছাপড়ি এসে আপনাকে ফেলে দিতে পারে। দে ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট দ্যাট। আর এই যে রাস্তার মাঝখানে মানুষজন নিজেদের পার্সোনাল জমি মনে করে রাস্তাটাকে, খড় শুকাতে দেয়, ভুট্টা শুকাতে দেয়, এটা করতে দেয়, ওটা করতে দেয়। এর উপরে দিয়ে গেলে আপনি, আপনার টায়ারের অবস্থা যদি খারাপ থাকে, ব্রেক ফেল করলে আপনি শিওর স্কিপ করবেন 100%। হচ্ছে ধানের সময়, চারপাশে খালি ধান আর ধান। ধান এক পার্টি উঠাই ফেলছে, আবার নতুন করে বুনছে। চলে আসছে উত্তর ব্যাপারী হাট, এখান থেকে সম্ভবত 20 কিলোমিটার মতো সোনাহাট স্থলবন্দর, ভুরুঙ্গামারি পার হয়ে। বাংলাদেশের 3টা এক্সটেনশন আছে উত্তরবঙ্গের, একটা হচ্ছে বাংলাবান্ধা এক্সটেনশন, একটা হচ্ছে বুড়িমারি এক্সটেনশন, আর একটা হচ্ছে এই ভুরুঙ্গামারি সোনাহাট এক্সটেনশন। ভুরুঙ্গামারি থেকে আরও হয়তো 10-15 কিলোমিটার যাওয়া যেতে পারে সামনে সীমানার দিকে যদি সোজা যেতে চান, বাট ওইদিকে অ্যাকচুয়ালি তেমন কোনো রাস্তা নাই। রাস্তাটা এখান থেকে বেঁকে ডান দিকে চলে গেছে সোনাহাট স্থলবন্দরের দিকে। তো সোজা গিয়ে যাওয়ার মতো রাস্তা না, আমরা ওদিকে যাবো না, আমরা চেষ্টা করবো সোনাহাট স্থলবন্দরের দিকেই যাওয়ার। বাট বুড়িমারি আর ইয়ে তো একদম মাথায়, বাট এটা এরকম মাথায় না, ডান দিকে আবার বর্ডার আছে। তো এই সীমানাটা এইভাবে কার হয়েছে আর কি। এই পাশে প্রাকৃতিক সৌন্দর্য অস্থির, রাস্তাও দেখতেছি একবারে পুরো মাখন। ওয়েলকাম টু ভুরুঙ্গামারি, কুড়িগ্রামের একদম সীমান্ত ঘেঁষা সবচেয়ে উত্তরের উপজেলা ভুরুঙ্গামারিতে স্বাগতম। আমরা এখান থেকে হাতের ডানে চলে যাব সোনাহাট স্থলবন্দরের দিকে। সোনাহাট স্থলবন্দরে যেতে পারবো কিনা জানি না, কারণ শুনছি ওখানে নাকি বিজিবি যেতে দেয় না। সোনাহাট ব্রিজে যাওয়ার চেষ্টা করব। আমাদের মেইন টার্গেট আসলে সোনাহাট ব্রিজেই যাওয়া। ভুরুঙ্গামারির মেইন যে গোল চত্বর সেখানে চলে আসছি প্রায়। এখান থেকে সোজা সামনের দিকে এগিয়ে গেলে সীমান্ত আছে, হাতের ডান দিকেও সীমান্ত আছে, কিন্তু সোজা সামনের দিকের যে সীমান্ত সেটাতে যাওয়ার মতন তেমন কোনো রাস্তা নাই। ডান দিকের সীমান্তই আমরা যাব, অর্থাৎ ইয়ের দিকে, সোনাহাট স্থলবন্দর এবং সোনাহাট ব্রিজের দিকে আমরা যাব। আর এই জায়গাটাতে জ্যাম ঠেলতে হতে পারে, কারণ এটা একটা উপজেলা এবং উপজেলার মেইন টাউনই বলা যেতে পারে এটা। গাড়ি সব এইভাবে রাস্তার উপরে দাঁড়ায় আছে, পুরো রাস্তা দখল করে। হাতের ডানে চলে গেলে সোনাহাট স্থলবন্দর, সোজা সামনের দিকে রাস্তা আর নাই।
কিন্তু এই যে এদিকে দিয়ে হয়তো বা সীমানায় যাওয়া যেতে পারে, সামনে সীমানা, আমরা ওদিকে যাবো না, এটা গ্রামের রাস্তা একবারে, ওদিকে যাওয়ার কোনো প্রয়োজনও নাই, আমরা এদিক দিয়েই যাই। যাই হোক, আরেকটা নতুন উপজেলা টাচ করলাম, আরেকটা নতুন জায়গায় আসলাম, সেটা দেখতেই ভালো লাগতেছে। স্থলবন্দর পর্যন্ত যেতে পারি আর না পারি, ব্রিজ পর্যন্ত যেতে পারলে আজকের জন্য আমি স্যাটিসফাইড। কারণ এই ট্রিপে এসে অনেক কিছু আবার নতুন করে এক্সপ্লোর করার সুযোগ পাইছি, ঘুরে দেখছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং ট্রিপটা আলহামদুলিল্লাহ ভালো গেছে। দেখা যাক সামনে আমরা যেতে পারি কিনা। আচ্ছা, যেতে যেতে একটা কথা বলি, সেটা হচ্ছে এখন আমার বাইকের মাইলেজ, যেহেতু আমার নতুন টায়ার ইনস্টল করা হয়েছে, টায়ারটা ব্রেকিং করতেছে, আর টায়ারটার সাইজ যেহেতু এটার একদম রিকমেন্ডেড স্টক সাইজের মতন না, পিছনেরটা 140/60 না 140/70, আই থিঙ্ক কিছুটা হয়তো মাইলেজের প্রবলেম দিবে। এবং ফার্স্ট চেকেই আমি একটু প্রবলেম পাইছি। আর তার উপরে আমার বাইকের কন্ডিশন এখন একটু নড়বড়ে, অর্থাৎ আমার বাইকের একটা ম্যাসিভ লেভেলের ভালো ধরনের সার্ভিস দরকার। সেই সার্ভিসে অর্থাৎ আমার ছোটল বডি ক্লিন করতে হবে, ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করতে হবে, খুব ভালোভাবে এটা সার্ভিস করতে হবে, চাকার অ্যালাইনমেন্ট সব সহ, চেইন সহ সব কিছু চেক করতে হবে। সেটা করলে মাইলেজ হয়তো আমি 44-45-এর উপরে পাবো, বাট অ্যাট প্রেজেন্ট আমি হাইওয়েতে মাইলেজ পাইছি 36-37 মতো। এটা খুবই কম একটা এফআই বাইকের জন্য। আই নো দ্যাট, যদি আমার একটু রাশ রাইড করা হয়েছে, একটু জ্যামের মধ্যে রাইড করেছে, বাট তারপরেও মাইলেজটা খুব কম। কিন্তু ওভারঅল আমি লাস্ট যেই কয়বার চেক করছি, ঢাকা সিটির ভেতরেই আমি 42-43 মতন মাইলেজ পাই। অ্যাভারেজ আমি 40 ধরলাম, হাইওয়েতে আমি 45-46-এর কাছাকাছি পাই। 50 পাইছি আমি অনেক আগে, গত বছর বা 2024-এ। তারপরের থেকে আমি এখন পর্যন্ত আসলে হাইওয়েতে 50-র মতন মাইলেজ তেমন পাই নাই। এটা আমি আনফর্চুনেট। আসলে বাংলাদেশের তেলেরও যে অবস্থা, সেই অবস্থাতে মাইলেজ ভালো আমি আশাও করি না। তো আমি বাইকের মজা নিয়ে চালাই, আমি একটু হাই আরপিএমে রাইড করতে পছন্দ করি। তো সেইভাবে রাইড করতে গেলে আমার আসলে মাইলেজটাকে একটু স্যাক্রিফাইস করাই লাগবে, এটা কিছু করার নাই। তো এই আর কি আমার বাইকের বর্তমান মাইলেজ। তো বাইকের যেহেতু বয়স হচ্ছে, সামনে আরও হয়তো মাইলেজ কিছুটা কমে আসতে পারে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু কিপ দ্য অ্যাভারেজ মাইলেজ অ্যাট লিস্ট 40। এদিকে রাস্তাটা আমার পাবনা রাজশাহীর যে কানেক্টিং রুটটা আছে, বনপাড়া নাটোরের যে রুটটা, ওইটা দিয়ে না, ভেতরে অর্থাৎ হচ্ছে সারদার ওই দিক দিয়ে একটা রাস্তা আছে। গত বছর আমি যখন ঈদ ট্রিপে গেছিলাম আমার ফ্রেন্ড আমজাদের সাথে, সেই সময় আমরা রাজশাহী থেকে ঝিনাইদহ গেছিলাম ওই রুটটা দিয়ে পাবনা হয়ে, সেই রোডটার কথা মনে করাই দিতেছে। ওই রোডটার এই রোডটার দুই পাশে সিনারি দেখতে মোটামুটি সেম। আর এটা একদম সীমান্তবর্তী এলাকা, দেখে মোটামুটি বোঝা যাচ্ছে সীমান্তবর্তী এলাকার একটা ফিল থাকে যে বর্ডারের কাছে চলে আসছি, তো সেরকম একটা ফিল এটা দিচ্ছে। আমার বাইকের কিছু ভাইব্রেশন আছে এখন, যেহেতু ওই যে বললাম যে এটা আসলে একটা ম্যাসিভ সার্ভিস দরকার, ট্যাপিটারের গ্যাপগুলো হয়তো বা ঠিকঠাক নাই, সাউন্ডও কীরকম একটা চেঞ্জ রাখতেছে। যদিও রেভনল দিয়ে 2500 কিলো রান হয়েছে মাত্র, আরও হয়তো বা 1000 কিলো আমি রান করবো। 3500 কিলোতে একটা ড্রেন দিব ফার্স্ট এটা। আর বল রেসার ব্রেক করলে কটাস করে আওয়াজ করতেছে, এটা তো পুরোপুরি গন। আমার দেখা গেছে যে মোটামুটি প্রত্যেক 10,000 কিলোমিটার পর একটা বল রেসার চেঞ্জ করা লাগে। এটা আসলে এই FIABS বা জিক্সারের বল রেসার অত ভালো টিকে না। এটা যে ওপেন, অর্থাৎ বল রেসারটা সম্ভবত ক্লোজ কোনো কিছু দিয়ে এনসার্কেল থাকে না, এই কারণে অনেকে আফটার মার্কেট অনেক কিছু ইউজ করেন। আমি আমার বাইকে এখন পর্যন্ত আফটার মার্কেট কোনো কিছুই ইউজ করি নাই, পার্টসের জায়গায় সবই স্টক পার্টস ইউজ করি। শুধু একটা আফটার মার্কেট পার্টস আমি ইউজ করছি, এখন করতেছি, সেটা হচ্ছে মোটো কেয়ারের একটা ব্রেক প্যাড। এই ব্রেক প্যাডটা আমি উপহার হিসেবে পাইছিলাম, উপহার বলতে একটা কন্টেস্টে দিচ্ছিলাম আর কি, একটা প্রোগ্রামে। এখন ব্রেক প্যাডটার ফিডব্যাক আমি আজকেই বলবো না। ব্রেক প্যাডটার ফিডব্যাক সম্পর্কে আমি হয়তো বা পরে কখনো বলে দিব। বাট আমি যদি বলি যে আমার কাছে কোনটা পছন্দ হচ্ছে বা কোনটা পছন্দ, মোটো কেয়ার বা আফটার মার্কেট কোনো ব্রেক প্যাড নাকি স্টক, আই উইল ডেফিনেটলি সে আই উইল অলওয়েজ স্টে উইথ স্টক। আমার কাছে ব্রেকিং পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য ব্রেক প্যাড, ক্যালিপার, হোস পাইপ, তারপরে হচ্ছে ডিস্ক চেঞ্জ করাটা ইম্পর্টেন্ট না। আমার কাছে বেশি ইফেক্টিভ মনে হয়েছে যে ইফ ইউ চেঞ্জ ইউর টায়ার্স। এখান থেকে সম্ভবত রাস্তা শেষ, খারাপ রাস্তা শুরু। সোনাহাট স্থলবন্দর 7 কিলোমিটার, আমরা জানি না, এখান থেকে এইভাবেই বোধহয় রাস্তা পার হয়ে যেতে হবে, দেখা যাক। তো আমার এই ট্রিপটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা ট্যুরিং বাডিস আছি, কয়েকজন মিলে একসাথে ট্যুর দেওয়ার ইচ্ছা, ট্যুর দেই, তাদের জন্য একটা রুট প্ল্যান করা, অর্থাৎ আমরা এদিকে একটা ট্যুর দিতে চাই। তো সেই রুট প্ল্যানটা আমি আজকে একটু রেডি করে গেলাম, যে রুটটা কেমন হতে পারে বা এদিকে আসলে আমাদের কেমন সুবিধা হবে বা ঘোরার মতন কেমন কিছু আছে। আমরা দর্শনীয় স্থানে ঘুরতে যাবো এমন কিছু না, আমরা জাস্ট রাইড করব, ভালো রাস্তা আছে এরকম জায়গায় রাইড করব, খারাপ রাস্তা হলেও অসুবিধা নাই। আমি বলতে চাচ্ছি ভালো রাস্তা বলতে রাস্তার কন্ডিশন ভালো, ইট ইজ নট লাইক দ্যাট। রাইড করার মতন রাস্তা আছে, সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, বসে সময় কাটানোর মতন জায়গা আছে, এরকম হলেই হবে। তো রাস্তা আবার ভালো হয়েছে, বাট এটা হচ্ছে গিয়ে সম্ভবত আমরা সোনাহাট সেতুতে চলে এসেছি। ওয়াও ওয়াও ওয়াও, বিশাল নৌকা। এটা একদম চর এলাকা, তাই না? হ্যাঁ, এই যে সামনে চলে আসছে আমরা, সোনাহাট ব্রিজ সম্ভবত এটা। সেই অস্থির সিনারি।
এবার এই জায়গার ফিলটা লাগতেছে হচ্ছে পদ্মার পাড়ে যে চরগুলো আছে ওরকম। নদীতে এখনো তেমন কোনো পানি নাই, এই যে প্রচুর শুকর রাস্তায়। এই যে ব্রিজ পার, ও এখানে বোধহয় পার হতে দেয় না নাকি টোল বক্সে টোল দিতে হয়, আই ডোন্ট নো, নাকি অটো রিক্সা পার হইতে দেয় না ব্রিজ। আচ্ছা, অটো রিক্সা পার হইতে দিবে না হয়তো বাট ইয়ে পার হইতে দিবে। যাক, আমরা যে সোনাহাট ব্রিজ সম্ভবত এটা, ওই যে মেইন ব্রিজটা এখনো হয় নাই কাজ, ওইটা হয়ে গেলে হয়তো বা রাস্তা আবার ঠিকঠাক হবে। এটাই সোনাহাট ব্রিজ। আচ্ছা, এখন বুঝছি যে স্থলবন্দরটা কেন বন্ধ, কারণ এই ব্রিজের কাজটা হয় নাই আর কি, এই কারণে স্থলবন্দরটা এখন বন্ধ। ব্রিজটা হয়ে গেলে তখন আবার স্থলবন্দর চালু হয়ে যাবে আশা করি। বাট ব্রিজটা খুবই রিস্কি, একেবারে ভয়ঙ্কর অবস্থায় আছে, যে কোনো টাইমে ভেঙে টেঙে যেতে পারে। বাট আশা করতেছি, বেইলি ব্রিজ খুবই ঝুঁকিপূর্ণ এবং পিছলা। আমার যদি পুরান টায়ার থাকতো তাহলে আমি আজকে স্কিড করতাম শিওর। এরকম পিছলা, এই টায়ারেই কম, মানে ওরকম ট্র্যাকশন পাচ্ছে না, হালকা হালকা স্কিড করতেছে, বাট ডেঞ্জারাস। এটা হেঁটে, মানে বাইক বা গাড়িতে পাওয়া থেকে হেঁটে পাওয়া বোধহয় বেশি সেফ। ওরে বাবারে, এটাই সেই সোনাহাট ব্রিজ। ওরে ভাই, কত মানুষ, এই যে অটো দিয়ে তারপর তাও আবার এই পাশে পার হইতেছে। ও মা গো, ব্রিজের নিচে দেখা যাচ্ছে অনেক মানুষ। আমরা আস্তে ধীরে পার হই। এই যে সামনে আবার এক প্রাইভেট কার। বেশ রিস্কি এদিক দিয়ে পার হওয়া। মেইন ব্রিজটা চালু হয়ে গেলে এই ব্রিজের মজা অবশ্য থাকবে না, কিন্তু মেইন ব্রিজটা চালু হওয়ার আগ পর্যন্ত এই ব্রিজে পার হওয়া বেশ রিস্ক। অ্যাড্রেনালিন রাশ হয় এবং হাত পা কাঁপা শুরু করে। তারপর আমার সাথে আমার ওয়াইফ আছে পিলিয়ন হিসেবে, তো বাইক আরও ভারী এবং বেশ ভয়ই লাগতেছে। যাই হোক, পার হয়ে চলে আসছি সোনাহাট। ব্রিজের নিচেও নামা যায়, দেখি আমরা আগে একটু স্থলবন্দরের দিক থেকে ঘুরে আসবো, যাওয়া যায় নাকি। হ্যাঁ রে, ঘোড়ার গাড়ি অনেকদিন পরে দেখলাম। এদিকে ঘোড়ার গাড়ি আছে, হ্যাঁ, ব্রহ্মপুত্রের চর এলাকায়, এই চর এলাকাতে এই ধরনের ঘোড়ার গাড়ি দেখা যায়। যদিও যে নদীটা আমরা পার হয়ে আসলাম এটা ব্রহ্মপুত্র না, এটা দুধকুমার, সামনে তো আবার ব্রহ্মপুত্র আছে। এই যে ঘোড়ার গাড়ি। আর এদিকে ভাই অটো রিক্সা, মানে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে বোধহয় এই অটো রিক্সা যায় নাই, সবখানে গেছে। আবার ভালো রাস্তায় চলে আসছি, একটু সাঁটানো যাক। সোনাহাট স্থলবন্দর এখান থেকে 5 কিলোমিটার। বাট স্থলবন্দরটা সম্ভবত বন্ধ, কারণ এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ, তাই। ওয়েলকাম টু সোনাহাট স্থলবন্দর। আমরা চলে আসছি সোনাহাট স্থলবন্দরে, অর্থাৎ সামনেই স্থলবন্দর। দেখি কত দূর পর্যন্ত আমরা ঢুকতে পারি। স্থলবন্দর যেহেতু বন্ধ, সম্ভবত খোলা থাকলে তো আরও ভালো। এই বর্ডার অর্থাৎ স্থলবন্দর পর্যন্ত যাওয়ার কথা, সব স্থলবন্দরেই যেমন দেখছি বর্ডার পর্যন্ত তো যেতে দেয়, বা বিজিবি আটকে দিলে কিছু করার নাই। যতদূর পর্যন্ত আটকে না দিবে ততদূর পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করবো। বাট এইখানেও ওই বাসগুলো আসছে কেমন ওই ব্রিজ দিয়ে। এখান থেকে কি লেখা আছে, সোনাহাট স্থলবন্দর 1.5 কিলোমিটার, সুবল পার 10 কিলোমিটার, কচকাটা 14 কিলোমিটার, মাদারগঞ্জ 20 কিলোমিটার। এটা সম্ভবত বাংলাদেশের ভিতরেই, বাইরে না। ওই ডান দিকে হয়তো অন্য কোনো জায়গায় ঢুকবে, বাট সোজা গেলে 1.5 কিলোমিটার আগাইলে স্থলবন্দর পর্যন্ত চলে যাওয়া যায়। এই যে এগুলো সব হচ্ছে পাথর ক্রাশার, অর্থাৎ ইন্ডিয়া থেকে সম্ভবত এই পাথরগুলো আসে, এখানে ক্রাশ করে তারপর আবার ইন্ডিয়ায় ব্যাক করে নিয়ে যায়। এই সেম জিনিস বুড়িমারি স্থলবন্দরেও দেখছি, অর্থাৎ স্টোন ক্রাশার মেশিন যেগুলো, ওদের ট্রাকই বাংলাদেশের ভেতরে ঢুকে স্টোন ক্রাশ করে, তারপরে সেই স্টোন আবার নিয়ে চলে যায়। এটা বাংলাদেশের একটা বিজনেস, সম্ভবত ওদের ওইদিকে স্টোন ক্রাশিং এই ধরনের বিজনেসটা বা স্টোন ক্রাশার মেশিন নাই, বা কোনো চুক্তি আছে হয়তো বা যে এই স্টোনগুলো বাংলাদেশের থেকে ক্রাশ করতে হবে। বাট এই স্টোনগুলো আমার মনে হয় না বাংলাদেশের ভিতরে যায়, এগুলো সম্ভবত সবই ইন্ডিয়ায় আবার ফেরত যায়, আমি ঠিক জানি না। বুড়িমারিতে দেখছিলাম। এবং এইখানে রাস্তা কিন্তু খুবই বাম্পি, পান আমার নতুন টায়ার এবং বেশ সফট কম্পাউন্ডের টায়ারের জন্য কিছুই ফিল হচ্ছে না। ওই যে চলে আসছি, কোথায় সামনে চলে আসছি
সোনারহাট স্থলবন্দরে শেষ মাথায়, এই যে প্রশাসনিক এলাকা সোনারহাট শুল্ক স্টেশন, বাংলাদেশের সীমানায় চলে আসছি। কোথায় এরপরে আর যাওয়া যাবে না, আই গেস সো। এই যে এটা হচ্ছে স্থলবন্দর, বাট স্থলবন্দর এখন কারেন্টলি বন্ধ, পিছনে কোনো গাড়ি নাই। এই হচ্ছে স্থলবন্দর আর কি, এটাই শেষ মাথা, এরপরে আর অতিক্রম করা নিষেধ। ওই পাশে ইন্ডিয়া। আমি এখন দাঁড়ানো আছি সোনারহাট স্থলবন্দরের ঠিক এই ব্যানারের নিচে, যেখান থেকে কুচবিহার হচ্ছে মাত্র 65 কিলোমিটার, মেঘালয় 350 কিলোমিটার, শিলংও 350 কিলোমিটার এবং ভুটান মাত্র 160 কিলোমিটার। এখন বাজে হচ্ছে 6:13, আমরা সোনারহাট থেকে ফেরত চলে যাচ্ছি। অ্যান্ড প্রবাবলি উইথ দিস মাই ইট ট্রিপ ইজ কামিং টু অ্যান এন্ড। এই ট্রিপটা করার মেইন উদ্দেশ্যটাই ছিল বাইকের 50,000 কিলোমিটার পূরণ হয়েছে, এটাকে সেলিব্রেট করা, আর কিছুই না। সো আমি জানি না এই বাইকটা আমার সাথে আর কয়দিন থাকবে, আমি কয়দিন রাখবো, বাট আই ওয়ান্ট টু আপগ্রেড অ্যাকচুয়ালি, কারণ আমার একটু পাওয়ারফুল, একটু কমফোর্টেবল মেশিন দরকার, যেহেতু আমার ঘোরাঘুরি করা হয়, ট্যুর দেওয়া হয়। সো আই নিড আ বেটার মেশিন উইথ বেটার স্ট্যাবিলিটি। দিস ইজ এ ভেরি গুড কমিউটার বাইক, বাট দিস ইজ নট আইডিয়াল ফর ট্যুরিং পারপাস। আপনি ট্যুরের জন্য এই বাইক ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আরামেই চলবে, কোনো ঝামেলা করবে না। বাট যখন আপনি হাই আরপিএমে হাইওয়েতে বাইকটা নিয়ে রাইড করতেছেন, দিস ইজ অ্যান এয়ার কুলড ইঞ্জিন, সো দিস প্রডিউসেস মোর স্ট্রেস দ্যান মোর পাওয়ার। সো এটার স্ট্রেস পড়ে বেশি পাওয়ারের থেকে, সো এটা পাওয়ার ল্যাগ করা স্টার্ট করে কিছুক্ষণ। ভালো ইঞ্জিন অয়েল ইউজ করলে সেটা কম পাওয়া যায়, বাট স্টিল বাইকটা ল্যাগ করে, আমি বুঝতে পারি। আর দেখা যাক, সামনে আমার অ্যাডভেঞ্চার ট্যুরারের দিকে শিফট হওয়ার ইচ্ছা। লেটস সি কোনটা আমি নিতে পারি বা কখন আমার সৌভাগ্য হয়, দেখা যাক। নতুন কিছু ট্রাই করার ইচ্ছা আছে, বাট ওভারঅল আমার কাছে বাইকটা খুব ভালো লাগে, আমি বাইকটা চালায় খুব মজা পাই। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে যতগুলো বাইক আছে, ওয়ান অফ দ্য বেস্ট হ্যান্ডেলিং অ্যান্ড কন্ট্রোল হচ্ছে এই বাইকের। ব্রেকিং পারফরমেন্স সব কিছুই অপটিমাম, বাইকটাকে কোনোভাবে আপনি ফেলও দিতে পারবেন না, খুবই ভালো বাইক। বাট প্রবাবলি আমি বাইকটা, মানে আমার জন্য বাইকটা এখন আর না এরকম মনে হচ্ছে, আমি বোধহয় আরেকটা আপগ্রেড করা উচিত আমার। এটা বিগিনারদের জন্য খুব ভালো বাইক, অ্যান্ড একটা কমিউট করার জন্য খুব ভালো বাইক, বাট হাইওয়ে রাইডিং বা ট্রাভেল ট্যুরিং পারপাসের জন্য দিস ইজ নট অ্যান আইডিয়াল অপশন। কারণ ওই যে বললাম, পাওয়ারের প্রবলেম তো কিছুটা আছে, তার থেকে বড় সমস্যা হচ্ছে যে আমি যদি পিলিয়ন নিয়ে ট্যুর করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে বাইকটা একটু প্রবলেম করে, পিলিয়নের জন্য কষ্টকর হয়ে যায়। আর পিলিয়ন নিয়ে ট্যুর করলে বাইকটার পাওয়ার অনেকটাই কমে আসে। ও তো ওভারঅল আমি বাইকটা রাখবো, আমার ইচ্ছা, যেহেতু এটা আমার ফার্স্ট বাইক, এটা দিয়ে আমি চালানো শিখছি, আমি এর আগেও বলছি। তো এটা আমার কাছে একটা খুব ইমোশনাল ব্যাপার। বাইকটা ছেড়ে দিতে আমার খুব কষ্ট হবে যদি আমার কখনো ছেড়ে দেওয়া লাগে, বাট আমি ছেড়ে দিতে চাই না। আই ওয়ান্ট টু কিপ দিস বাইক ফর এভার উইথ মি, সবসময় রাইড করতে চাই। আর দেখা যাক সামনে কি হয়। সামনে আমার ইচ্ছা আছে ট্যুরিং বাইকের দিকে শিফট করার। ট্যুরিং বাইকের দিকে শিফট করলে ওইটা দিয়ে তো ট্যুর হবেই, এটা দিয়েও যে ট্যুর হবে না তা না, বাট হয়তো বাইক কিছুটা কমে যাবে। আই ওয়ান্ট টু রেস্ট হিম, আই ওয়ান্ট টু পুট হিম অন এ রেস্ট। অ্যাকচুয়ালি এটাকে দিয়ে আমি বেশ স্ট্রেস দিয়ে ফেলছি, এটার উপরে অনেক অত্যাচার হয়েছে, খুব কম সময়ে অনেক বেশি চলছে বাইকটা। সো ফর দিস আমাদের এইবারের ট্রিপের উদ্দেশ্যটা ছিল জাস্ট রিল্যাক্স করা, এনজয় করা, ঈদের পরবর্তী সময়টা ফ্যামিলির সাথে কাটানো, নাথিং এলস। অ্যান্ড তার পাশাপাশি বাইকের 50,000 কিলোমিটার পূর্ণ হচ্ছে, এটাকে সেলিব্রেট করা। সো আমি রিভিউ করি নাই এটা, আমি রিভিউ করতে আসিও না, আমি কখনো রিভিউ বাইকের দিবও না। বাইকের বহুত রিভিউ আছে, বহুত মানুষের থেকে বহুতভাবে দেখে শিখে নিতে পারবেন, কিন্তু আমার বাইকটা চালায় কেমন লাগছে, বাইকের সাথে আমার কী কী মেমোরিজ হয়েছে, আমি কীভাবে বাইকটাকে ফিল করি, হ্যাঁ এটা মনে রাখেন, একটা বাইক চালানোর সময় বাইকটাকে ফিল করা খুব জরুরি। বাইকটার প্রত্যেকটা ছন্দ বোঝা, যেমন এই বাইকটা 6-7 হাজার আরপিএমের আশপাশে বেশ ভালো পারফর্ম করে, বা তার উপরে গেলে বাইকটা পাওয়ার ল্যাগ হওয়া স্টার্ট করে লম্বা সময় চালাইলে। লো আরপিএমে চালাইলেও বাইকটাকে মজা পাওয়া যায় না, যে এরকম 5 থেকে 7 হাজার আরপিএমের ভেতরে বাইকটা খুব সুন্দর ক্রুজিং স্পিডে চলে, আমার খুব ভালো লাগে দেখতে। সো বাইকটার নিয়ে অনেক কথাবার্তা বললাম, অনেক কিছুই বললাম, অনেক আলোচনা হইলো, খুব ঘোরাও হইলো। শ্বশুরবাড়িতে আসছিলাম, শ্বশুরবাড়ি মধুরহারি একটা কথা আছে, সেই কথা অনুযায়ী প্রচুর ঘোরাঘুরি হইলো, খুব চিল হইলো, মাছ ধরা হইলো, খাইতে খাইতে পাগল হয়ে গেছি। এখনও আবার একটা দাওয়াত খাইতে যেতেছি। যাই হোক, জীবনটা সুন্দর। ওই যে একটা কথা আছে না, এই তো জীবনটুকু শান্ত কয়েকটা ছুটির দিন। এই শান্ত কয়েকটা ছুটির দিন বোধহয় আজকেই শেষ হয়ে যাচ্ছে। আমার কালকে একটা ছোটো প্ল্যান আছে, ওইটা যদি এক্সিকিউট হয় তাহলে এটা নেক্সট ভিডিওতে দেখবেন। এখান থেকে আমি একটা অন্য জায়গায় অন্য ডেস্টিনেশনে যেতে পারি, অন্য জায়গায় যেতে পারি, সেটা বাইক দিয়ে গল্প টল্প ওই জায়গায় খুব একটা হবে না, ওইটা একটা ট্যুর ভিডিও হবে। তো উইথ দিস এপিসোড অফ 50,000 কিলোমিটার্স এক্সপিরিয়েন্স অ্যান্ড ঈদ পরবর্তী ট্রিপ, চিল, ছুটি কাটানো, এনজয়মেন্ট, রিফ্রেশমেন্ট, যেটাই বলি সব কিছু ইজ কামিং টু অ্যান এন্ড। বদলে হয়ে যাচ্ছে, খুব সুন্দর সূর্যের আলো। আমি এখন আছি ভুরুঙ্গামাটির সোনারহাট স্থলবন্দরের কাছে, সোনারহাট সীমান্তে।
বাংলাদেশের এই সীমান্তবর্তী জায়গা থেকে, উত্তেজনাপূর্ণ জায়গা থেকে উত্তেজনার সহিত আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর পেশেন্স ওয়াচিং। কিপ মি ইন ইউর প্রেয়ার্স সো দ্যাট আই ক্যান ডেলিভার মোর অ্যান্ড মোর গুড কন্টেন্টস অ্যান্ড আরও ভালো ধরনের কথাবার্তা আপনাদের সাথে বলতে পারি। আমার খুব ইচ্ছা করে, কিন্তু আমি খুব অলস এবং আমার আসলে হাতে সময়ও থাকে না। ভিডিও এডিট করতে বসার মাঝখানে অনেক বড় বড় গ্যাপ হয়ে যায়। বাট আই এম ট্রাইং মাই বেস্ট টু কিপ আপ। লেটস সি হোয়াট উই ক্যান ডু উইথ দিস ভিডিও ইজ কামিং টু অ্যান এন্ড। এই ঝিলের পাশ থেকে আমি বিদায় জানাচ্ছি। নাগেশ্বরী এখান থেকে 22 কিলোমিটার আমাকে যেতে হবে, অথবা 30 কিলো যেতে হবে অ্যাকচুয়ালি। তো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ অ্যান্ড ঈদ মুবারক। I got a fifth of Patron and a blender, baby. Slipping on a swimsuit is over.